ভারতের মহারাষ্ট্রে টানা বৃষ্টি ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১২, নিখোঁজ অনেকে। মুম্বাই সহ কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি। চীনের হেনানে এখনও কাটেনি বিপর্যয়। মাত্র ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন মালয়েশিয়ায় কাগজপত্রবিহীন বাংলাদেশিরা। ইমিগ্রেশন কাউন্টারে আবেদনের হিড়িক, বাড়তি চাপে হিমশিম অবস্থা। ভারতের মানসিক হাসপাতালে সুস্থ হয়ে দেশে ফেরার অপেক্ষায় দুই বাংলাদেশি নারী। দুই দেশের সরকারকে উদ্যোগ নেওয়ার আকুতি। এবং ভারতীয় ভ্যারিয়েন্টে বিপর্যস্ত ইন্দোনেশিয়া। ডেল্টার চেয়েও ভয়াবহ ধরনের উৎপত্তি নিয়ে শঙ্কা বিশেষজ্ঞদের। ১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য মডার্নার টিকার অনুমোদন ইইউ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ভারতের মহারাষ্ট্রে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১২ জনে দাঁড়িয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সেনাবাহিনী উদ্ধার তৎপরতায় সহায়তা করলেও প্রতিকূল পরিস্থিতিতে তা ব্যাহত হচ্ছে। বন্যায় তলিয়ে গেছে ভারতের পশ্চিমাঞ্চলের নদী তীরবর্তী শতাধিক গ্রাম। এদিকে মুম্বাই সহ কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে স্থানীয় সরকার। মৌসুমী বৃষ্টিপাতে নাকাল ভারতের বেশ কয়েকটি রাজ্য, তবে মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে খারাপ। শতাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে, যার বেশিরভাগই মহারাষ্ট্রে। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। টানা বৃষ্টিতে দেশটির পশ্চিমাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। শত শত গ্রাম তলিয়ে গেছে বন্যার পানিতে। গত বুধবার সকাল থেকেই মুম্বাই ও আশপাশের জেলায় মুষলধারে বৃষ্টি হয়। ভূমিধসের কারণে রায়গড়েই অন্তত ৩২টি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুক্রবার ভারতের পশ্চিমাঞ্চলের উপকূলে ৫৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ নিয়ে জরুরি বৈঠক করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। দ্রুত সহায়তা পাঠাতে ও যেসব বাঁধ উপচে পড়ছে সেগুলো খুলে দিয়ে ক্ষতিগ্রস্তদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতায় দুর্যোগ মোকাবেলা দলের পাশাপাশি কাজ করছে ভারতীয় নৌবাহিনী। প্রবল বৃষ্টিপাতে সেতু ও মোবাইল টাওয়ার অচল হয়ে যাওয়ায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে একটি উপকূলীয় জেলা। এছাড়াও ভারতের দক্ষিণাঞ্চলের কর্ণাটক ও তেলেঙ্গানাতেও প্রবল বৃষ্টিপাতের কারণে নদীর পানি উপচে পড়ে বন্যার আশঙ্কা করছে স্থানীয় সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যেই ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাই সহ রাজ্যের একাধিক জেলায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। আগামী ৫ দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। এদিকে ভারী বৃষ্টির কারণে জলোচ্ছ্বাসের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। চরম আবহাওয়ার কারণ হিসেবে মূলত জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন তারা। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। এদিকে চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে চলমান ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে। ১২টিরও বেশি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইতোমধ্যে অন্তত ২ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার তৎপরতা জোরদার করতে জরুরি উদ্ধারকারী সংস্থার পাশাপাশি মাঠে নেমেছে সেনাবাহিনী। এভাবেই বাড়ি নির্মাণের কাজে ব্যবহৃত গাড়ি দিয়ে উদ্ধার করা হচ্ছে বন্যায় আটকে পড়া হেনানবাসীকে। এমন ভয়াবহ দুর্যোগ গেল কয়েক বছরেও দেখেননি তারা। প্রাদেশিক রাজধানী ঝ্যাংঝৌ শহরের প্রায় পুরোটাই এখন পানির নিচে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, হেনান প্রদেশের রাজধানী ঝ্যাংঝৌ শহরে এক বছরে যে পরিমাণ বৃষ্টিপাত হয় তা হয়েছে মাত্র ৩ দিনে। ভারী বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় জীবনের অর্থই বদলে গেছে হেনানবাসীর কাছে। বিদ্যুৎ নেই, রয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্যের ভয়াবহ সংকট। বন্যায় শহরের অধিকাংশ রাস্তাঘাট, রেল স্টেশন তলিয়ে যাওয়ায় পুরোপুরি ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। অন্যান্য শহরের সঙ্গে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে প্রাদেশিক রাজধানী ঝ্যাংঝৌ। এতে ত্রাণ কার্যক্রম ব্যাহত হওয়ায় মানবেতর জীবনযাপন করছে অসংখ্য পরিবার। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ঝেংঝু শহর। বন্যার পানি এতটাই বেশি ছিল যে রাস্তা দেখা যাচ্ছিল না। আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি বন্যা দুর্গতদের সাহায্য করতে। এদিকে বন্যার্তদের সহায়তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছেন স্থানীয়রা। স্বেচ্ছাসেবক হিসেবে উদ্ধার কাজে যোগ দিচ্ছেন অনেকেই। বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। মালয়েশিয়া সরকারের চলমান রিক্যালিব্রেশন রিটার্ন কর্মসূচির আওতায় দেশটিতে বসবাসরত অবৈধ প্রবাসীরা মাত্র ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে ফিরতে পারবেন নিজ দেশে। কিন্তু এই বিশেষ পাস পাওয়া যাবে এখন যেন সোনার হরিণ।
এদিকে চাপ বাড়তে থাকে ইমিগ্রেশন কাউন্টার সংকট দেখা দিয়েছে কুয়ালালামপুর বিমানবন্দরে। মালয়েশিয়া সরকারের চলমান রিক্যালিব্রেশন রিটার্ন কর্মসূচিতে পূর্ব অনুমতি ছাড়াই দেশটিতে থাকা অবৈধ প্রবাসীরা মাত্র 500 রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফেরার সুযোগ পাচ্ছে। এজন্য গেল 5 জুলাই থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 3টে স্টেশনে 24 ঘন্টা চলা রিক্যালিব্রেশন রিটার্ন কর্মসূচির বিশেষ কাউন্টার স্থাপন করা হয়। মালয়েশিয়া সরকারের ঘোষণার পর থেকেই দেশে ফেরার সুযোগটি গ্রহণ করতে শত শত অবৈধ অভিবাসন প্রত্যাশী ভিড় করেন বিমানবন্দরের ইমিগ্রেশনের বিশেষ কাউন্টারগুলোতে। উদ্দেশ্য একটাই, রিক্যালিব্রেশন রিটার্ন প্রোগ্রামের মাধ্যমে দেশে ফেরার জন্য স্পেশাল পাস সংগ্রহ করা। বিমান টিকিটের সঙ্গে যাত্রীদের করোনা ভাইরাস নেগেটিভ সার্টিফিকেট, পাসপোর্ট, ট্রাভেল পাস নিয়ে ফ্লাইটের অন্তত 6 ঘন্টা আগে ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত থাকার কথা থাকলেও দীর্ঘ 12 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশন বিভাগ থেকে পাস না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককেই। শতাধিক যাত্রীকে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে 14 দিনের স্পেশাল পাস হাতে দিয়ে বাসায় চলে যেতে বলা হয়। পরে তাদের নতুন করে আবার বিমান টিকিট, প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইন বুকিং এবং করোনা নেগেটিভ সার্টিফিকেট সংগ্রহ করে আবারও এয়ারপোর্টে আসতে বলা হয়। এদিকে দেশটির অভিবাসন বিভাগ জানায়, রিক্যালিব্রেশন রিটার্ন কর্মসূচির আওতায় থাকা বিশেষ কাউন্টারগুলোতে প্রতিদিনই অভিবাসন প্রত্যাশীর চাপ বাড়তে থাকায় স্থান সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামী সপ্তাহ থেকে কুয়ালালামপুর বিমানবন্দরের লেভেল 2-তে আরও 8টি নতুন বিশেষ কাউন্টার খোলার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে 500 লোকের সেবা নেওয়ার মতো ব্যবস্থা থাকবে। এছাড়াও মূল টার্মিনালের কার পার্কিং এর স্থানে স্বল্প মেয়াদী আরও 20টি অতিরিক্ত বিশেষ কাউন্টার স্থাপন করা হবে, যেখানে একসঙ্গে 850 থেকে 1000 লোক সেবা নিতে পারবেন। সময় সংবাদ, মালয়েশিয়া। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর মানসিক হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন 2 বাংলাদেশি নারী। তারা সময় সংবাদকে জানান, মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ায় স্বামীর অত্যাচার নির্যাতনের শিকার হয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আসার পর তাদের আশ্রয় হয় এই মানসিক হাসপাতালে। হাসপাতাল ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। নুরুন নাহার, যার বাড়ি চট্টগ্রাম, এবং আরেকজন পারভিন, যার বাড়ি বরিশাল। আমরা কথা বলে নেব ঠিক কিভাবে কত বছর আগে তারা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং যার দায়ে তাদেরকে ভারতীয় কর্তৃপক্ষ এখানে আটক করে মানসিক চিকিৎসার জন্য প্রেরণ করে। পারভিন আর নুরুন নাহার মুর্শিদাবাদ জেলার বহরমপুর মানসিক হাসপাতালে চিকিৎসাধীন এই 2 বাংলাদেশির জীবনের করুণ কাহিনী শুনলে চোখে জল চলে আসবে যে কারোর। মানসিক রোগী হওয়ায় পারভিনের বিবাহ বিচ্ছেদ হয়, আর পাগল ভেবে নুরুন নাহারকে মধ্যযুগীয় কায়দায় বাড়ির উঠোনে বেঁধে রাখা হতো। রাগে ক্ষোভে এক সময় রাতের আধারে বাড়ি থেকে পালিয়ে যান তারা। পরে ঠিকানা হয় ভিনদেশ ভারতের এই মানসিক হাসপাতালে। মাথা খারাপ হয়েছিল, তখন বাড়িতে বাঁধে রাখতে চাইছিল, আমি মানতে দিইনি, বাইরে হয়ে গেছে। এখন আপনি তো বাংলাদেশে যেতে চান? আমি নিজের ইচ্ছাইতে পারবো না, আমার মন খারাপ হয় ভাই, এত বছর দেখ থেকেছি না, বাচ্চাগুলো ছোট ছোট ফেলে আসছি। বাড়ি বইয়ে 2 বছর পাগল আসলাম, তারপর বের হয়ে আইসি, পর ঘুরতে ঘুরতে ভালো হয়ে গেছি। এখন তারা প্রায় অলমোস্ট 2 বছর মানসিক হাসপাতালে ঠাঁই হবার গল্পটা জানান বেসরকারি সংস্থা অঞ্জলির সংশ্লিষ্ট এই কর্মকর্তা। হাঁটতে হাঁটতেই না বুঝেই তারা বর্ডার ক্রস করে যায় এবং বুঝতে পারে না যে কোথায় চলে এলাম। তারা এপার বাংলা ওপার বাংলার পার্থক্যটা বুঝতে না পেরে এখানে এসে হয়তো কোনো গাড়ি ধরে নিল, কোনো বাস ধরে নিল এবং এসে পৌঁছলো হয়তো কোনো একটা ডেস্টিনেশনে, যেটা হয়তো ভারতবর্ষ। ওরা যতক্ষণ তারা বুঝতে পারে যে আমরা বাংলাদেশ থেকে ভারতবর্ষে প্রবেশ করে গিয়েছি, ততক্ষণে লোকাল পুলিশ তাদেরকে ধরেন এবং তাদেরকে মনোরোগী ঘোষণা করে তাদেরকে যে কোনো মনোরোগ শেল্টার হোমে তাদেরকে দিয়ে পাঠায়। সংস্থাটির পক্ষ থেকে এরই মধ্যে বাংলাদেশে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এমনকি মিলেছে সাড়াও। এখন 2 দেশের সরকার উদ্যোগ নিলেই তারা ফিরতে পারবেন নিজের পরিবার ও পরিজনের কাছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, বহরমপুর, মুর্শিদাবাদ। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের উর্বর ভূমি হয়ে উঠছে ইন্দোনেশিয়া। বিশ্বের সংক্রামক রোগ বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ইন্দোনেশিয়ায় মহামারীর বর্তমান গতি ও আক্রান্তের হার নতুন কোভিড ধরনের উৎপত্তির ঝুঁকিতে রয়েছে দেশটিতে, যা ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় আরও বেশি মারাত্মক হতে পারে। গত সপ্তাহে ইন্দোনেশিয়া দৈনিক আক্রান্তের হারে ভারত এবং ব্রাজিলকে অতিক্রম করে। দেশটিতে দৈনিক গড়ে 50,000 জনের বেশি নতুন করোনা রোগী শনাক্ত এবং
1,500-এর মতো মৃত্যু হচ্ছে। ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম বড় দেশ, বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার বাস এখানে। দেশটি এখন কোভিড লড়াইয়ে হিমশিম খাচ্ছে। গেল কয়েক মাস ধরেই খুব বেগতিক অবস্থা। আগেই করোনার নতুন হটস্পট হয়ে ওঠে পূর্ব এশিয়ার এ দেশটি। এখন নতুন কোভিড ধরনের উৎপত্তির ঝুঁকিতে রয়েছে ইন্দোনেশিয়া, জানিয়ে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইন্দোনেশিয়ার মহামারী বিশেষজ্ঞরা বলছেন, নতুন ভ্যারিয়েন্ট সবসময় এমন অঞ্চল বা দেশগুলোতে শুরু হয় যারা সহজে সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 5%-এর বেশি করোনা টেস্টের ফলাফল পজিটিভ হলে মহামারী নিয়ন্ত্রণ সম্ভব হয় না। ইন্দোনেশিয়ায় করোনা মহামারী শুরুর পর 16 মাস ধরে আক্রান্তের হার 10%-এর বেশি ছিল। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 30%-এ। সুতরাং বিশেষজ্ঞরা সহজেই অনুমান করছেন ইন্দোনেশিয়ার করোনার নতুন ভ্যারিয়েন্ট বা সুপার ভ্যারিয়েন্ট তৈরির শঙ্কা রয়েছে। সংক্রামক রোগ নিয়ে গবেষণা করে এমন একটি সরকারি সংস্থার পরিচালক আমিন সোয়েবান্দেরিও বলেছেন, নতুন ভ্যারিয়েন্ট আবিষ্কার না হওয়া পর্যন্ত নজরদারি খুবই গুরুত্বপূর্ণ। তার মতে, ইন্দোনেশিয়ায় করোনার প্রকোপ দেখে নতুন ভ্যারিয়েন্টের শঙ্কা অস্বীকার করা যায় না। যুক্তরাষ্ট্রের প্রধান দুটি গবেষক দল ইন্দোনেশিয়ার বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে বলেছেন, সেখানে নতুন ভ্যারিয়েন্ট শনাক্তের শঙ্কা রয়েছে। ভাইরাস যত বেশি ছড়ায় তত বেশি নতুন ভ্যারিয়েন্ট তৈরি ত্বরান্বিত হয়। ঈদুল আজহার কারণে ইন্দোনেশিয়ায় করোনা ভাইরাস আরও বেশি মাত্রায় ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে ইতোমধ্যে উঠে এসেছে। এর আগে ঈদুল ফিতরের পর সংক্রমণ অনেকাংশে বেড়েছিল মৃত্যুও। এবারও তেমন হওয়ার শঙ্কা প্রবল। বিশ্বে এই মুহূর্তে 4টি ভ্যারিয়েন্ট অফ কনসার্ন রয়েছে, যার মধ্যে রয়েছে আলফা ভ্যারিয়েন্ট। প্রথমে এটি আবিষ্কৃত হয় যুক্তরাজ্যে, পরে বিটা ভ্যারিয়েন্ট আবিষ্কৃত হয় দক্ষিণ আফ্রিকায়, ডেল্টা ভ্যারিয়েন্ট আবিষ্কৃত হয় ভারতে এবং গামা ভ্যারিয়েন্ট হয় ব্রাজিলে। ইন্দোনেশিয়া ইতোমধ্যে গামা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে আলফা ভ্যারিয়েন্ট এখনো সক্রিয়, যদিও ডেল্টা ভ্যারিয়েন্টের তীব্রতা সবচেয়ে বেশি। সব মিলিয়ে এই ধরনগুলো মিলে একটি স্বতন্ত্র ধরন তৈরি হলে পরিস্থিতি হবে ভয়াবহ। আর তা বিশ্বের অন্য দেশে ছড়িয়ে গেলে সেখানকার পরিস্থিতিও ভয়ানক খারাপ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। কঠোর লকডাউনের 1 মাসেও অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে গত 14 মাসের মধ্যে সর্বোচ্চ করোনা সংক্রমণের রেকর্ড করা হয়েছে। অঙ্গরাজ্যটিতে ন্যাশনাল ইমার্জেন্সি জারি করা হয়েছে। অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি সবশেষ জানাতে সিডনিতে আছেন সহকর্মী SM আমিনুল রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল। ধন্যবাদ জাফর। যেমনটি বলছিলেন, জনসংখ্যার ভিত্তিতে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় অঙ্গরাজ্য নিউ সাউথ ওয়েলস, যেখানে গতকালকে থেকে কিন্তু ন্যাশনাল ইমার্জেন্সি জারি করা হয়েছে। নিউ সাউথ ওয়েলস সরকার এবং ফেডারেল গভর্নমেন্ট সমন্বয়ে কিন্তু এই ন্যাশনাল ইমার্জেন্সি জারি করা হয়েছে। কতটুকু পরিস্থিতি খারাপের দিকে গেলেই আসলে একটি প্রাদেশিক সরকার ন্যাশনাল ইমার্জেন্সি জারি করে। এখানে গত 24 ঘন্টায় কিন্তু 163 জন করোনা সংক্রমিত হয়েছে। আপনারা জানেন যে অস্ট্রেলিয়া এই মুহূর্তে ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে গিয়েছে। এছাড়াও মেলবোর্নে কিন্তু 12 জন করোনা সংক্রমিত হয়েছে। মেলবোর্ন এবং বৃহত্তর সিডনি দুটোই কিন্তু এই মুহূর্তে লকডাউনে আছে। মেলবোর্নে দ্বিতীয় সপ্তাহ রানিং, তবে সিডনিতে কিন্তু 5ম সপ্তাহে চলে গেল লকডাউন। আপনাদের মনে করিয়ে দেই, মাত্র একজন করোনা ডেল্টা সংক্রমিত হয়েছিল প্রায় 1.5 মাস আগে সিডনিতে, এবং সেখান থেকে কিন্তু যখন 6 জন করোনা সংক্রমিত হয় তখন কিন্তু বৃহত্তর সিডনিকে লকডাউনে চলে যেতে হয়েছিল। সেই 5 সপ্তাহ পরে এই করোনা পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে খারাপের দিকে গেছে। কিছু কন্ট্রোলের মধ্যে নেই। এই মুহূর্তে পুরো অস্ট্রেলিয়াতে প্রায় 1900 জনের কাছাকাছি কিন্তু করোনা সংক্রমিত অবস্থায় আছে, তার বেশিরভাগই সিডনি এবং এর আশেপাশে। এছাড়া গত 1 মাসে কিন্তু মারাও গিয়েছে 4 জন, যেটি দীর্ঘদিন কিন্তু বন্ধ ছিল। আপনাদের মনে করিয়ে দিই, এই 163 জন যারা সংক্রমিত হয়েছে, এই সংখ্যাটি কিন্তু গত 14 মাসের মধ্যে অস্ট্রেলিয়ার সিডনিতে অন্তত সর্বোচ্চ। তো আমি যে এরিয়াতে আছি এই মুহূর্তে, এটি বাংলাদেশি অধ্যুষিত এলাকা এবং এখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি থাকে। তো এই এলাকাটি কিন্তু হটস্পট ঘোষণা করা হয়েছে। সিডনির সবচেয়ে বেশি যেসব এলাকায় করোনা সংক্রমিত হয়েছে তার ভিতরে এই এলাকাটি আছে। যদিও আমাদের কাছে কোনো খবর আসেনি যে কোনো বাংলাদেশি এই মুহূর্তে করোনা সংক্রমিত অবস্থায় আছে, তবে প্রচুর বাংলাদেশিকে দেখা গেছে যে করোনা টেস্ট করতে লাইনে দাঁড়িয়েছে তারা গিয়ে। কারণ সরকার বারবার বলছে যে যারা কাজে বের হচ্ছে, যাদেরকে বের হতেই হচ্ছে, তাদেরকে প্রতি 3 দিনেই কিন্তু করোনা টেস্ট করানো হবে। এছাড়া ভ্যাকসিন কার্যক্রমে গতি পেয়েছে, তবে দীর্ঘদিন কিন্তু স্লো ছিল এই গতি। এই আপনারা মনে করিয়ে দিয়ে, ফেব্রুয়ারি মাঝামাঝি অস্ট্রেলিয়াতে যখন ভ্যাকসিন কার্যক্রম শুরু হচ্ছে, সেই থেকে এখন পর্যন্ত মাত্র 77 লক্ষ জন প্রথম ডোজ
ডোজ পেয়েছে এবং 31 লক্ষ জন দ্বিতীয় ডোজ পেয়েছে। এ কারণে ফাইজার ভ্যাকসিনের অপ্রতুলতার কারণেই আসলে মূলত এই ঘটনাটি ঘটেছে। অনেকে কিন্তু ফাইজার ভ্যাকসিনের প্রতি আগ্রহ দেখিয়েছিল এবং অ্যাস্ট্রাজেনিকা থাকার পরও কিন্তু অনেকে সেই ভ্যাকসিন গ্রহণ করেনি। নিউ সাউথ ওয়েলস সরকার কিন্তু অন্যান্য স্টেটের কাছে দাবি করেছে যে তাদের কাছে অতিরিক্ত ফাইজার থাকলে তারা যেন দ্রুত নিউ সাউথ ওয়েলসকে দেয়, কারণ সিডনির পরিস্থিতি কিন্তু কিছুতেই সামাল দেওয়া যাচ্ছে না। আপনারা জানেন লকডাউনের মধ্যেও কিন্তু বাংলাদেশিরা এবছর ঈদ উল আজহা পালন করেছে। তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে লকডাউন আরও বাড়বে এটি নিশ্চিত করে বলা যায় এবং বাংলাদেশিরা মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত, অন্তত অস্ট্রেলিয়ার সিডনি প্রবাসী বাংলাদেশিরা। এই ছিল আমার কাছে অস্ট্রেলিয়া থেকে করোনার সর্বশেষ আপডেট। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অস্ট্রেলিয়ার সিডনি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী SM আমিনুল রুবেল, জানাচ্ছিলেন সেখানকার করোনা পরিস্থিতির সবশেষ খবর। জার্মানি ও যুক্তরাষ্ট্রের বায়োএনটেক ও ফাইজারের পর এবার 12 থেকে 17 বছর বয়সী শিশু কিশোরদের জন্য মডার্নার তৈরি করোনার টিকার অনুমোদন দিয়েছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি EMA। তবে ভ্যাকসিনটির কার্যকারিতা প্রমাণে আরও গবেষণার তাগিদ চিকিৎসা বিজ্ঞানীদের। জার্মানি থেকে ভ্যাকসিনটির অনুমোদনের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। এবার 12 থেকে 17 বছর বয়সী শিশু কিশোরদের জন্য যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনা টিকা স্পাইক ভ্যাক্সের অনুমোদন দিয়েছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি EMA। শুক্রবার একটি রিপোর্টে EMA বলছে কোভিডের যে কোনো নতুন ধরনের সংক্রমণ থেকে মডার্নার এই টিকার 2 ডোজ কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই শিশু কিশোরদের শতভাগ সুরক্ষা দেবে। করোনার এই ক্রান্তিকালে ইউরোপীয় মেডিসিন এজেন্সির এমন সিদ্ধান্তে স্বস্তি স্থানীয় সহ জার্মানিতে বসবাসরত প্রবাসীদের। ভ্যাকসিনটির অনুমোদনে আমরা দারুণ খুশি। কতদিন হয় বন্ধু বান্ধবদের সাথে এক হতে পারি না, পরিবারের বয়োজ্যেষ্ঠদের সাথেও দেখা হয় না। যেহেতু আমাদের বয়সীদের জন্য টিকা এলো, এখন থেকে সিনেমা দেখতে ও ঘুরতে যেতে পারবো। 18 বছরের নিচে বয়সী তাদের জন্য এই ভ্যাকসিনটি একটি ভালো ভূমিকা রাখতে পারে। টিকা পরবর্তী জটিলতা হিসেবে কোনো দীর্ঘস্থায়ী কমপ্লিকেশন দেখা যায়নি এবং এতে করে পুরো সমাজে ইমিউনিটি অর্জন করতে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুমোদন পাওয়ার আগে কয়েক হাজার শিশু কিশোরের উপর ভ্যাকসিন স্পাইক ভ্যাক্সের ট্রায়াল চালায় মডার্না। সেসব শিশু কিশোরদের সবারই বয়স ছিল 12 থেকে 17 বছরের মধ্যেই। এদিকে বড়দের অনেকের ক্ষেত্রে মডার্না টিকা গ্রহণ করার পর হৃদযন্ত্রে কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। তবে অপেক্ষাকৃত কম বয়সীদের ক্ষেত্রে ভ্যাকসিন নেয়ার পর মাথা ব্যথা ও মাংসপেশিতে সমস্যা, টিকা গ্রহণের স্থান ফুলে যাওয়া, অস্বস্তি ও শারীরিক দুর্বলতার মতো ছোটখাটো শারীরিক সমস্যা আসতে পারে বলে জানিয়েছে জার্মান ভ্যাকসিন সেন্ডিং কমিটি স্টিকো। বড়দের পাশাপাশি শিশু কিশোরদের জন্য করোনা টিকা তৈরি চিকিৎসা বিজ্ঞানের জন্য উজ্জ্বল এবং অনন্য একটি দৃষ্টান্ত। তবে মাত্র 2 থেকে 3 হাজার শিশুদের উপর ভ্যাকসিনটির পরীক্ষা নিরীক্ষা তার কার্যকারিতা প্রমাণের জন্য যথেষ্ট নয় বলছেন চিকিৎসা বিজ্ঞানীরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। চট্টগ্রামের ফুসফুস খ্যাত CRBতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসে নাগরিক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিরা। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। আপনাকে ধন্যবাদ জাফর। সারা পৃথিবীতে 1 কোটিরও বেশি প্রবাসী বাস করেন, এর মধ্যে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবেই বসবাস করেন 10 লাখেরও বেশি প্রবাসী। তাদের মন কিন্তু পড়ে থাকে বাংলাদেশে। বাংলাদেশের যে কোনো সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইস্যুতে তারা কিন্তু ভীষণ চিন্তিত থাকেন। চট্টগ্রামের ফুসফুস যেটি আপনি বললেন, সেই ফুসফুসের মধ্যে হাসপাতাল নির্মাণ করার একটি সিদ্ধান্ত হয়েছে। রেলওয়ের সঙ্গে সংযোগ করে ইউনাইটেড গ্রুপ তারা এই হাসপাতালটি নির্মাণ করছে। এখানকার যারা প্রবাসী চিটাগনিয়ান আছেন তারা আজকে সচেতন নাগরিক সমাজ এবং হেল্পিং হ্যান্ড ফর চিটাগং এই সংগঠনের ব্যানারে তারা এক বিশাল মানববন্ধন করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে। তারা বলছেন যে এই প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট না করে এখানে হাসপাতাল নির্মাণ করা হোক। সেই আজকে যে আয়োজন, সেই আয়োজনের যিনি প্রধান কামাল হোসেন মিঠু, সাবেক ছাত্রনেতা, লেখক এবং বর্তমানে নিউ ইয়র্কের একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, আমি তাকে জানতে চাইব যে আপনাদের দাবিটা আসলে কি। আমরা এই কথাটি নিউ ইয়র্ক থেকে উচ্চারণ করতে চাই। আমরা বলতে চাই বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসন
প্রশাসন এবং যারা এই হাসপাতাল নির্মাণে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে চুক্তি সম্পাদন করেছেন তাদের কাছে আমাদের একটাই দাবি যে আমরা হাসপাতাল নির্মাণের বিপক্ষে নই, কিন্তু আমরা চাই যে শিরীষতলা চট্টগ্রামের যে ফুসফুস যে সিআরবি এবং তৎসংলগ্ন যে এলাকাগুলো সেই এলাকাগুলো চট্টগ্রামের বিপুল সংখ্যক জনসাধারণের একটা হাঁটার জায়গা, একটা প্রাকৃতিক বিনোদনের জায়গা, এটা একটা নেচার ক্রিয়েটেড একটা জায়গা, সেই জায়গাটাকে যাতে নষ্ট করা না হয়। চট্টগ্রামে এমন অনেক জায়গা আছে যেখানে হাসপাতাল নির্মাণ করা যায় এবং অনেক প্রয়োজনীয় জায়গা যেখানে প্রয়োজনীয় অঞ্চলগুলো আছে যেখানে এই ধরনের হাসপাতাল তৈরি হওয়া উচিত বলে আমরা মনে করি। কিন্তু আজকে যখন বৈশ্বিক বর্তমান যে একটা পরিবেশ পরিস্থিতি, সেখানে সবাই যখন পরিবেশটাকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে, সেখানে জানি না কী কারণে এরকম একটা প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত জায়গাকে বিনষ্ট করে সেখানে হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। তবে আপনারা তো হাসপাতাল নির্মাণের বিরোধী নন, এবং সরকারের কাছে আপনাদের দাবিটা কি হবে? আমরা সরকারের কাছে আজকে চট্টগ্রামবাসী যারা চট্টগ্রামের আমরা নিউ ইয়র্ক এবং তার আশেপাশের এলাকায় আছি, আমরা অত্যন্ত জোরালোভাবে দাবি জানাতে চাই যে এই শিরীষতলা এবং তৎসংলগ্ন যে এলাকা সেখানে পরিবেশ বিনষ্ট না করে সেটাকে ইকো পার্ক বলে ঘোষণা দেওয়া হোক, সেখানে যে শতবর্ষী গাছগুলো আছে সেই গাছগুলোকে আরও সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা হোক এবং হাসপাতালটি অন্যত্র সরিয়ে নেওয়া হোক। কারণ স্বাস্থ্যসেবার প্রয়োজন আছে। চট্টগ্রামের স্বাস্থ্যসেবার মান তুলনামূলকভাবে ঢাকাসহ অন্যান্য শহরের তুলনায় এখনও অপ্রতুল। আমরা মনে করি এই শহরটিকে সৌন্দর্যমণ্ডিত রাখার জন্য, প্রাকৃতিক পরিবেশকে ভারসাম্যমণ্ডিত রাখার জন্য, এই শতবর্ষী গাছগুলোকে রক্ষা করার জন্য কোনো অবস্থাতেই এইখানে হাসপাতাল নির্মাণের কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। জনাব কামাল হোসেন মিঠু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, সময় টিভিকেও ধন্যবাদ। জি জাফর, আপনি শুনছিলেন যুক্তরাষ্ট্রে যারা চিটাগংয়ের অধিবাসী রয়েছেন, প্রবাসী রয়েছেন, তাদের দাবি যে এই প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট করে নয়, হাসপাতালে প্রয়োজন আছে, হাসপাতাল অন্য কোথাও হোক, এই দাবিটি যেন সরকার মেনে নেয় এবং স্থানীয় যারা প্রশাসনের যারা আছেন তারা যেন এই দাবিটি মেনে নেয়, সেটি এখন তাদের চাওয়া। এই ছিল আমার কাছে জাফর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসে নাগরিক প্রতিবাদ সমাবেশের খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। ইতালিতে আগামী 6 আগস্ট শুক্রবার থেকে গ্রিন পাস বাধ্যতামূলক করা হচ্ছে। অনেক ক্ষেত্রেই বহুল আলোচিত গ্রিন পাস নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত ইতালির ভেনিস থেকে সহকর্মী মাকসুদ রহমানের রিপোর্ট। ইউরোপের বহুল আলোচিত গ্রিন পাস শেষ পর্যন্ত ইতালিতে চালু হতে যাচ্ছে আগামী 6 আগস্ট থেকে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরেনসা অধ্যাদেশটি জারি করেন। বার, রেস্টুরেন্টের ভেতরে বসা, জিম, সুইমিং পুল, জাদুঘর, সিনেমা হল, থিয়েটার, খেলার স্টেডিয়াম, বিয়ে ও শেষকৃত্য অনুষ্ঠানের ভেন্যুতে এই গ্রিন পাস বাধ্যতামূলক করা হয়েছে। তবে আলোচিত আভ্যন্তরীণ ফ্লাইট ও দূরবর্তী ট্রেন ভ্রমণ সম্পর্কে এই অধ্যাদেশে কিছু না বলা হলেও পরবর্তী অধ্যাদেশে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে মন্ত্রী পরিষদের সিদ্ধান্তে ইতালিতে এবছর নাইট ক্লাব বন্ধ থাকবে বলে জানা গেছে। আন্তর্জাতিক বিমান যাত্রী পরিবহনের ক্ষেত্রে যথারীতি আগের নিয়ম অনুসরণ করা হবে। তবে জাপান, যুক্তরাষ্ট্র, কানাডা, ইইউ নাগরিকরা নিজ নিজ দেশের করোনা সার্টিফিকেট নিয়ে গ্রিন পাসের মতো সুবিধা বুক করতে পারবেন ইতালিতে। এরই মধ্যে ইতালিতে গ্রিন পাস বাধ্যতামূলক করা নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে সরকারের নেওয়া এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগামী 6 আগস্ট শুক্রবার থেকে ইতালিতে গ্রিন পাস বাধ্যতামূলক করা হচ্ছে, অর্থাৎ সবাইকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার জন্য সরকার এই সুন্দর পদক্ষেপ নিয়েছেন। এর মাধ্যমে করোনা ভাইরাস কিছুটা হলেও নির্মূল করা সম্ভব হবে আমরা মনে করি, এবং মানুষ নির্বিঘ্নে চলাফেরা কাজকর্ম করতে পারবে। সরকারের এই সুন্দর পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। ইতালিতে সরকার যে গ্রিন পাসের সিস্টেম করছে, এই সিস্টেমের জন্য ইতালি সরকারকে অনেক অনেক ধন্যবাদ। গ্রিন পাসের জন্য আমাদের অনেক সচ্ছলতা বাড়বে। কাজের এই জায়গায় বা শপিং সেন্টারে কোনো দিকে গেলে আমাদের কাজ করা যাবে সুন্দরভাবে। গ্রিন পাস চালু হওয়ার কারণে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত, কারণ দীর্ঘদিন বন্দিদশা থেকে আমরা মুক্তি পাবো এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। ইতালিতে ইতিমধ্যে করোনার চতুর্থ ঢেউ শুরু হয়েছে, আর এই টিকা কর্মসূচি জোরদার ও বিভিন্ন ক্ষেত্রে গ্রিন পাস বাধ্যতামূলক করেছে রোম সরকার। যারা গ্রিন পাস আইন ভঙ্গ করবেন তারা 400 থেকে 500 ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হবে। সেই সঙ্গে কমপক্ষে 10 দিনের জন্য বন্ধ করে দেওয়া হবে ব্যবসা প্রতিষ্ঠান। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ।
কাতারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আগামী 30শে জুলাই সর্বশেষ চতুর্থ ধাপে প্রত্যাহার করা হচ্ছে বিধিনিষেধ। তবে মানতে হবে স্বাস্থ্যবিধি, রাস্তায় বের হলে পরতে হবে মাস্ক। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। করোনা সংক্রমণ কমতে থাকায় মোট 4 ধাপে বিধিনিষেধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল কাতার সরকার। ঘোষণা অনুযায়ী এখন পর্যন্ত তৃতীয় ধাপের বিধিনিষেধ তুলে নিয়েছে দেশটি। এবার চতুর্থ ধাপের বিধিনিষেধ প্রত্যাহার করে নেয়ার পালা। আগামী 30 জুলাই চতুর্থ ধাপের বিধিনিষেধও প্রত্যাহার করে নিচ্ছে কাতার। তবে বিধিনিষেধ প্রত্যাহার করা হলেও মানতে হবে স্বাস্থ্যবিধি, রাস্তায় বের হলে বাধ্যতামূলক পরতে হবে মাস্ক। এদিকে বিধিনিষেধ প্রত্যাহার করা হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ প্রবাসী বাংলাদেশিদের। মাস্ক পরিধান করতে হবে, বিভিন্ন যে পেনাল্টি শুরু করছে এটা মেনটেন করাই আমাদের কর্তব্য। আপনারা যারা এখনো ভ্যাকসিন দেন নাই অতি সত্বর সবাই ভ্যাকসিন দিয়ে নেবেন। কাতারে গণহারে টিকাদান কার্যক্রম অব্যাহত থাকায় আক্রান্তের সংখ্যা কমে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 25 লাখের বেশি জনসংখ্যার দেশটিতে এরই মধ্যে বিনামূল্যে প্রায় 37 লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। সময় সংবাদ, কাতার। কুয়েতে স্থানীয় নাগরিকদের মন জয় করল বাংলাদেশের আম্রপালি। দীর্ঘ লকডাউনে দেশে যেতে না পারা প্রবাসী বাংলাদেশিরাও দেশীয় ফলমূল আর সবজি পেয়ে ভীষণ খুশি। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ছবিতে রিপোর্ট। করোনার কারণে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দেশে আসতে না পারলেও বিদেশেই পেলেন দেশীয় ফলমূল আর শাকসবজির স্বাদ। ফলের মধ্যে যেমন আছে দেশীয় বিভিন্ন জাতের আম, কাঁঠাল, লিচু, জাম, তাল, লটকন, তেমনি সবজির মধ্যে করলা, লাউ, শিম, লতি, কচুশাক পেয়ে ভীষণ খুশি প্রবাসীরা। বাংলাদেশ থেকে আমদানিকৃত গ্রীষ্মকালীন এসব শাকসবজি আর ফলমূল কিনতে ভিড় করেন প্রবাসীদের পাশাপাশি স্থানীয় ক্রেতারাও। বিক্রেতারা জানান, লকডাউনে ফ্লাইট বন্ধ থাকায় অনেক প্রবাসী প্রায় 2 বছর ধরে দেশে ফিরতে পারছেন না। মূলত তাদের চাহিদার কথা চিন্তা করেই বাংলাদেশ থেকে বিভিন্ন ফলমূল আমদানি করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বিগত 5 বছর পর আজকে জাম খাইতেছে, সত্যি অনুভূতিটা অনেক অনেক ভালো লাগতেছে। আম, জাম, কাঁঠাল, লিচু, তারপরে যে লটকন, তারপরে কচু শাক, হ্যাঁ, বাংলাদেশি সম্পূর্ণ পূর্ণ পাই আমরা এখানে ধন্য। অনেক মানুষের দেশে যেতে পারে না, অনেক মানুষের অনেক চাহিদা আছে, চাহিদাগুলি আমি চেষ্টা করি পূর্ণ করার জন্য। বাংলাদেশি ভাই আইসা যদি বলে যে ভাই আমি একটা জিনিস আম একটা খাই আমি খুব খুশি হলাম, মিষ্টি, তাতে আমি সন্তুষ্ট। শুধু প্রবাসী বাংলাদেশিরা নয়, কুয়েতে বসবাসরত স্থানীয় নাগরিকদেরও প্রশংসা কুড়িয়েছে আমসহ বিভিন্ন জাতের ফল। আগামীতে কুয়েতের বাজারে বাংলাদেশি ফল আমদানির অপার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, কুয়েত। পেগাসাস কাণ্ডের পর নিজের মুঠোফোন ও নম্বর বদলে ফেলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা তথ্য নিশ্চিত করেছেন। পেগাসাস কেলেঙ্কারি নিয়ে চলমান সংকটে বাড়তি সতর্কতা থেকেই এটা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। পেগাসাস কাণ্ডে বিশ্বের 14 জন রাষ্ট্র ও সরকার প্রধানের ফোনে আড়িপাতার ঘটনা সামনে আসে, যার মধ্যে একজন ফরাসি প্রেসিডেন্ট। তবে ম্যাক্রোর ফোনে আড়িপাতার অভিযোগ অস্বীকার করেছে স্পাইওয়্যারটির নির্মাতা প্রতিষ্ঠান। এদিকে ইসরায়েলি স্পাইওয়্যার বা গোপন নজরদারির অ্যাপ পেগাসাস এখন সারা বিশ্বের আলোচনার বিষয়বস্তু। কিভাবে মাধ্যমটি ব্যবহার করে ফোন হ্যাক করা হয়েছে, হাতিয়ে নেওয়া হয়েছে মূল্যবান সব তথ্য, তা জানতে আগ্রহের কোনো শেষ নেই। এই স্পাইওয়্যার পেগাসাস নিয়ে আদ্যপান্ত জানব এবারের প্রতিবেদনে। আপনি কি করছেন, কি বলছেন, কার সঙ্গে আলাপচারিতায় মগ্ন হয়েছেন, কিংবা কী সব ছবি তুলছেন বা দেখছেন, সবই যদি তৃতীয় পক্ষ জেনে যায় তাহলে আপনাকে বুঝে ফেলা বা পড়ে ফেলা তার জন্য মামুলি ব্যাপার। আপনার গুরুত্বপূর্ণ সব তথ্য হাতিয়ে অপরপক্ষ হয়ে যেতে পারে বিশাল সুবিধাভোগী। বলছি পেগাসাসের কথা। ইসরায়েলি স্পাইওয়্যার বা গোপন নজরদারির অ্যাপ পেগাসাস কাণ্ডে প্রতিদিনই বের হয়ে আসছে নতুন সব চাঞ্চল্যকর তথ্য। অ্যাপসটির মাধ্যমে পাতা ফাঁদ থেকে বাদ যাচ্ছেন না বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজনৈতিক, সংবাদকর্মী, এমনকি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও। পেগাসাস যদি কোনোভাবে একবার আপনার ফোনে ঢুকে যেতে পারে, এমনকি ফোনের ক্যামেরা ব্যবহার করে গোপনে আপনার ভিডিও রেকর্ড করতে সক্ষম। এটি ইসরায়েলের সংস্থা NSOর তৈরি সফটওয়্যার, যা মোবাইলে আড়ি পাতার যন্ত্র হিসাবে কাজ করে। ফোনে কি তথ্য, নথি বা ছবি রয়েছে সেটিও দেখে ফেলা যায় এর মাধ্যমে। অথচ যার মোবাইল হ্যাক হয়েছে তিনি কিছুই জানতে পারেন না।
প্রথমে ফোনে একটি ওয়েবসাইটের লিংক পাঠানো হয়, তাতে ক্লিক করলেই মোবাইলে পেগাসাস ইনস্টল হয়ে যায়। এছাড়া হোয়াটসঅ্যাপের ভয়েস কল বা ভিডিও কল করেও পেগাসাস ঢোকানো সম্ভব। iOS বা অ্যান্ড্রয়েড চালিত ফোনের ওপর গোপনে নজরদারি চালানোর ক্ষমতা এই ম্যালওয়্যারটির রয়েছে। দ্য গার্ডিয়ান বলছে 2016 সালে গবেষকরা পেগাসাসের প্রথম ভার্সনটির কথা জানতে পারেন। সে সময় কোনো নির্দিষ্ট ব্যক্তির ফোনে টেক্সট মেসেজ বা ইমেল পাঠানো হতো, যাতে থাকতো একটি লিঙ্ক। সেই লিঙ্ক ক্লিক করেই পেগাসাস ফোনের নিয়ন্ত্রণ দখলে নিত। অবশ্য এরপর NSO এই স্পাইওয়্যারের ক্ষমতাকে আরও বহু গুণে বাড়িয়েছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী, রাজনীতিক, সাংবাদিক, আইনজীবী সহ বিভিন্ন পেশার মানুষের ফোনে গোপনে নজরদারি চালাতে ইসরায়েলি সংস্থাটি বিভিন্ন দেশের সরকারের কাছে এই স্পাইওয়্যার বিক্রি করেছে বলে জানিয়েছে গণমাধ্যম। ইসরায়েলি কোম্পানি NSO গ্রুপের এই স্পাইওয়্যার কিনেছে যেসব ক্রেতা তারা 50,000 ফোনের ওপর গোপনে নজরদারি চালিয়েছে। এই তালিকা ও এর ওপর তদন্তের প্রতিবেদনটি সারা বিশ্বের কিছু প্রথম সারির গণমাধ্যমের হাতে তুলে দেয়া হয়েছে। লন্ডনের দ্য গার্ডিয়ান সহ 16টি সংবাদ মাধ্যম একযোগে এই তদন্ত ফলাফল প্রকাশ করছে, যার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। এই যেমন সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগি হত্যার কিছুদিন পর তার বাগদত্তা হাতিস চেঙ্গিসের ফোনও পেগাসাসের মাধ্যমে হ্যাক করা হয়েছিল। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। কবছর আগেও আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের জন্য দেশীয় জামাকাপড় পাওয়া এক দুরূহ ব্যাপার ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এসেছে ব্যাপক পরিবর্তন। আয়ারল্যান্ডে এমন অনেক নারী উদ্যোক্তা রয়েছেন যারা বিদেশের মাটিতে দেশীয় পণ্যকে করেছেন সহজলভ্য। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। ইউরোপের অন্য দেশগুলোর চেয়ে আয়ারল্যান্ডে বাংলাদেশিদের সংখ্যা কম থাকায় এখানে বাংলাদেশি কাপড়ের কোনো দোকান এখনো গড়ে ওঠেনি। কেউ দেশীয় জামা কাপড় পরতে চাইলে তাদের জন্য ছুটিতে দেশে গিয়ে কাপড় নিয়ে আসা কিংবা পার্সেলের ছিল একমাত্র ভরসা। তবে গেল কয়েক বছরে দেশ থেকে একসাথে অনেক কাপড় নিয়ে এসে আয়ারল্যান্ডে বাংলাদেশি পণ্যের চাহিদা অনেকটাই পূরণ করার চেষ্টা করে আসছেন এখানকার অনেক নারী উদ্যোক্তা। এসব দেশীয় পণ্য এখানকার বাংলাদেশিদের মাঝে ছড়িয়ে দিতে পারায় খুশি উদ্যোক্তারাও। আয়ারল্যান্ডে একটি সময় ছিল যখন বাংলাদেশি সালোয়ার কামিজ, শাড়ি, পাঞ্জাবি কিছুই পাওয়া যেত না। সবাই যখন দেশে যেত তখন সবাই নিয়ে আসতো। এতে করে প্রয়োজনীয় সময় আমরা দেশীয় প্রোডাক্ট কিছুই পেতাম না। এর প্রয়োজনীয়তা মনে করি আসলে দেশ থেকে অনেকগুলি কাপড় একসাথে নিয়ে আসা। এতে করে কাস্টমাররাও বাংলাদেশীয় প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে অনেক খুশি, আর এই কাজের অংশীদার হতে পারায় আমিও অনেক খুশি। পুরানো উদ্যোক্তাদের দেখে নতুন করে অনেকেই এগিয়ে আসছেন এই ব্যবসায়। আমি একজন নতুন উদ্যোক্তা, আমি রিসেন্টলি শুরু করেছি। নতুন হিসাবে আমি সবার কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছি। আয়ারল্যান্ডে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের এই উদ্যোগের ফলে দুদেশই আর্থিকভাবে লাভবান হচ্ছে। আগামী দিনে এর প্রসার আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। ভারতের মহারাষ্ট্রে টানা বৃষ্টি ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 112, নিখোঁজ অনেকে। মুম্বাই সহ কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি। চীনের হেনান প্রদেশে এখনও কাটেনি বিপর্যয়। মাত্র 500 রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন মালয়েশিয়ায় কাগজপত্রবিহীন বাংলাদেশিরা। ইমিগ্রেশন কাউন্টারে আবেদনের হিড়িক, বাড়তি চাপে হিমশিম অবস্থা। এবং ভারতের মানসিক হাসপাতালে সুস্থ হয়ে দেশে ফেরার অপেক্ষায় 2 বাংলাদেশি নারী। 2 দেশের সরকারকে উদ্যোগ নেওয়ার আকুতি। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।